কত বড় সাহস, গায়ে হাত তুলো। এটা কিন্তু আপনাদের যে ভিডিওটা দেখছেন, আপনি কি কাউন্টারটা দেখছেন যে সাহস কতবার গায়ে হাত তুলে? এই কথাটা তখনই বলে যখন কেউ একজনকে পার্সনকে হার্ট করে। তো মিথিলা আর ইয়াসিন ভিডিওটা শুরু করার আগে ফার্স্টেই মিথিলা কিন্তু ওদের ফ্যামিলি মেম্বার মানে ঈদ থেকে হার্ট করে ও ভাবছে কি আমি ওকে মাইক দিয়ে শেষ মধ্যে পালায় চলে যাব। আপনারা তো একসময় টিম হয়ে কাজ করতেন, তো হঠাৎ করে কি এমন হলো যে আপনাদের মধ্যে এত বিরোধ চলে আসলো? ফ্যামিলিতে ওর বাবা মা কেউই ছিল না, সবাই ছিল দূরে, তো ওর দায়িত্বটা আমাদের উপর ছিল। তো আমরা সেই কোথায়? ওর বাবা মা হচ্ছে দুজনই সেপারেট। আচ্ছা আচ্ছা। সেই ছোটকাল থেকে আমরা ওর দায়িত্ব বলেন, ওকে আমি ছোট ভাই বা ছোট বাচ্চা, আমার বাবা মা সেম, সেই ছোট থেকে লাভ। কেমন ভূতচুদা পোলাপাইন হলে নিজেদের প্রাইভেসি নিয়ে মনে করো ঝগড়া ঝামেলা করে। হে গাইস, ওয়েলকাম ব্যাক। দেখো গাইস, আমাদের দেশে কিন্তু অনেক পাবলিক ফিগার আছে যারা কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে একটা পাবলিক ফিগারে পরিণত হয়েছে, যেমন তৈদ আফ্রিদির কথা বলো, সালমান মুক্তাদি, এছাড়া আরো অনেকেই আছে, রাফসান দাস ছোট ভাই। এখন গাইস তোমরা যত যাই বলো, এরা হচ্ছে বাংলাদেশের ইউটিউবের ফেস। এখন তুমি তাদেরকে হেট করো অথবা লাভ করে এটা পরের বিষয়, বাট এরা হচ্ছে ইউটিউবের ওয়ান কাইন্ড অফ পাবলিক ফিগার। তো রাকিব হোসেনের সাবস্ক্রাইবারও কিন্তু অনেক বা হিউজ, মানে একটা পার্সোনাল ইউটিউবার হিসেবে রাকিব হোসেনের সাবস্ক্রাইবার অনেক। এখন চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, মানে ওরে যে অনেক মানুষ দেখে এটা আর বুঝতে হবে। বলা যায় ওয়ান কাইন্ড অফ দ্য পাবলিক ফিগার, কিন্তু এত বড় একটা পাবলিক ফিগার কি করতেছে? মূর্খ বস্তিদের মতো অনলাইনে আরেকজনের সাথে ঝগড়া করতেছে, দেন হাতাতে হয়ে যাইতেছে তাদের মধ্যে। আসলে এরা হলো ইনমেচুর পোলাবেন। আর গাইস, এটা যে শুধু আমি বলতাছি তা কিন্তু নেই, কমেন্ট বক্সে যা দেখো এরকম অহরর পোলাবেন। তো গাইস, আমরা যখন লাস্টে একটা কাহিনী দেখলাম যে মিথিলাকে মারলো, মানে দেখলাম যে ওরা এক কথা বলতেছে, আর এখন আজকে আরেকটা ইন্টারভিউতে দেখলাম সেখানে ওরা আরেক কথা বলতেছে। ঘটনাটা কি হয়েছিল যদি একটু বলতেন? হচ্ছে একটা বিজনেসের কাজে গিয়েছিলাম, ওনারা হঠাৎ করে কোথা থেকে জানি আসলো, আমি জানি না। আয়শা বলতেছে যে তোমাদের সাথে কথা আছে। আমি বলছি কি কথা, এখানেই বলেন। আচ্ছা, একটু কারা কারা এসেছে? আসছিল হচ্ছে অন্তরার ফ্যামিলির সবাই, শুধু অন্তরা ছিল না। অন্তরা মেবি রাকিবের বাসায় ছিল, এর কারণে ও আসেনি। তো ইয়াসিন বলতেছে ওরা নাকি বিজনেসের পারপাসে রেস্টুরেন্টে গেছে, দেন সেখানে রাকিবের টিমের পোলাবেন মনে করো আয়শা তাদের সাথে কথা বলতে চাইছে। আবার রাকিব বলতেছে ইয়াসিন সেই রেস্টুরেন্টে গেছে, সেদিনে আবার রাকিবের টিম সেই রেস্টুরেন্টে গেছে। কি হয়েছিল সংক্ষেপে বলবেন? তো সেই দিন হচ্ছে আমার বোন, যেহেতু আমরা মিরপুরে থাকি আমার পরিবার, তো আমার বোন হচ্ছে রেস্টুরেন্টে যায় একটা কফি শপে, তার ফ্রেন্ড আর হচ্ছে আমার বোন, আমার ভাগ্নি ছিল তার সাথে। নর্মালি খাওয়া দাওয়া করে তারা নিচে নামে। তো নামার পর আমার বাসায় যাবে, তো রিক্সায় উঠবে, এই মুহূর্তে মানে দেখে যে ইয়াসিন আর মিথিলা হচ্ছে বাইক নিয়ে আসতেছে। মানে ভাই এগুলোর কাহিনী কিছুই বুঝলাম না। আমার তো মনে হইতাছে যে সবগুলাই ধান্দাবাজ। ইয়াসিন বলতেছে যে ইয়াসিন আর মিথিলা যখন রেস্টুরেন্টে ছিল তখন মনে করো যে অন্তরার কিছু বোন নাকি বালসাল আসে, আসার পর ওইখানে কথা কাটাকাটি হলে রেস্টুরেন্টের ম্যানেজার তাদেরকে বের করে দেয়। আবার এই মেয়ে অন্তরা বলতেছে যে মানে নিচে নামার সময় তখন ইয়াসিন আর মিথিলাকে দেখছে বাইকে। মানে এরা কি চ্যাটের বাল যে এগুলোকে নিয়ে বাংলাদেশে এত নিউজ হইতাছে, এর মানে ভাই হুদাই ভাই নিউজ হইতাছে। আরে ভাই রেস্টুরেন্টের ক্যামেরা চেক দে, ওইখানে তো পুলিশ ছিল, পুলিশের ইন্টারভিউ নেই। মানে বাংলাদেশের ন্যাশনাল কোনো ইস্যু হইলেও মনে হয় না যে এত কাহিনী হইতো, যে এদেরই নিয়ে এত কাহিনী হইতাছে। তবে হ্যাঁ, ওদের এই বিষয় নিয়ে আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করি, তাহলে আমার মেয়ে মানুষটাকে ঝামেলা মনে হয়। এখন কোন মেয়েটাকে আমার ঝামেলা মনে হয়, কেন মনে হয়, ওইটা আমি তোমাদেরকে বুঝাইতাছি। তো গাইস, তোমাদেরকে যেটা বলতাছিলাম যে আমার কাছে পার্সোনালি মেয়ে মানুষটাকে ঝামেলা মনে হয়। এখন তোমরা কি মনে করো আমি জানি না, আমার কাছে ওই অন্তরা ওই যে মিথিলা দুইটারই সমান দোষী মনে হয়। তাছাড়া গাইস, আমি যতটুকু জানতাম রাকিবের সাথে যে আরেকটা ছেলে ছিল মেহেদি, মানে দেখলাম যে অন্তরা মেয়েটা আসার পরে সবগুলোর গোয়া মারা হয়ে গেছে। এখন রাকিবকে যখন জিজ্ঞাসা করছে যে ইয়াসিনের সাথে সমস্যাটার আসল কারণ কি, তো রাকিব বলতেছে যে রাকিব যখন ওর বউকে বা অন্তরাকে যখন কোনো শাড়ি টাড়ি কিনে দেয়, মানে রাকিব অন্তরাকে শাড়ি কিনে দেয় বাট মিথিলাকে দেয় না, এটা হচ্ছে সমস্যা। মানে এসব কারণে নাকি তাদের মাঝে ঝামেলা হয়েছে। মানে কেমন ধরনের আচোদা কাহিনী এগুলো রে ভাই। সব সময় যদি আমার ওয়াইফকে একটা শাড়ি কিনে দেয়, আমি চেষ্টা করতাম ওকে একটা শাড়ি কিনে দেয়, বাট সব সময় এই জিনিসটা যদি আমি কন্টিনিউ করি বা এই জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগে না। পারতাম করতাম, বাট মিথিলা জিনিসটা মাইনে নিতে পারতো না। মিথিলা চাইতো আমি আমার ওয়াইফকে যেভাবে ট্রিট করি আমি যাতে তাকে সেভাবে ট্রিট করি। তো একদিন দুই দিন সে আস্তে আস্তে আমাদের মধ্যে ঝগড়া লাগানো শুরু করে, আমার ইয়াসিনের মধ্যে। আজকে এটা লাগায়, কালকে ওইটা লাগায়। তো গাইস, আমার এখন মনে হইতাছে যে ভিডিওর টাইটেল থাম্বনেলে দেওয়া উচিত ছিল যে মিথিলাকে শাড়ি কিনে না দেওয়ার জন্য রাকিব আর ইয়াসিনের মধ্যে তুমুল যুদ্ধ। কারণ রাকিব যেটা বলছে এটা যদি আসলে হয়ে থাকে তাহলে ওই মিথিলা হচ্ছে খুবই চিপ মাইন্ডের একটা মেয়ে। এখন ওদের মধ্যে কি হয়েছে ওইটা তো আর আমি জানি না। আবার আমার মাথায় এটাও আসে যে ইয়াসিন আর মিথিলা যে রেস্টুরেন্টে গেল, ওরা আবার সেই রেস্টুরেন্টে ওই দিনই গেল। মানে ভাই এগুলোর ভিতরে এমন কিছু কাহিনী আছে যেগুলো আমি বা আমরা কেউই জানি না। ওই রেস্টুরেন্টে সিসিটিভি আর পুলিশরাই বলতে পারে। তো এসব জিনিস বাহির না করে মানে ওদেরকে নিয়ে হুদাই নিউজ বানাইতেছে। এখন গাইস, রাকিবের কথার ভিত্তিতে বলা যায় মিথিলার কারণে মনে করো এত বড় একটা ঝামেলা হইতাছে। কিন্তু গাইস, আমার একটা পার্সোনালি কোশ্চেন আছে, ওই যে মেহেদি ছেলেটা যে ছিল, ওই অন্তরা আসার পরে দেখলাম যে মেহেদির সাথেও সমস্যা, এখন আবার ইয়াসিনের সাথেও সমস্যা। যদি অন্তরা একমাত্র রিজন হয়ে থাকে তাহলে আমি বলবো যে রাকিব হচ্ছে মনে করো একটা মেয়ে পাগল বা বউ পাগল একটা ছেলে, যে বউ ছাড়া আর কিছুই বুঝে না। ওরকম আছে না বউ পাগল পোলাপাইন, বউ যদি গু খাইতে বলে তাহলে গুও খাইবো। ঝামেলা মিটমাট করতে আমার মনে হয় যে রেস্টুরেন্টে এই যে সিসিটিভি আসছিল, সিসিটিভি থাকলে সিসিটিভি চেক করতে হবে, আর ওইখানে যেসব পুলিশ ছিল তাদের ইন্টারভিউ নেওয়া দরকার। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানে শেষ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিল দেন, স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।